বাপের বাড়ি থেকে ফিরেই আমি ভীষণ রকমের শক খেলাম। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ তুলেছেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। এখন কি করব আমি? আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি এমন ক্ষতি করলাম তুমি আমার সাজানোর সংসারটা এভাবে তছনছ করে দিলে? আমার স্বামী আমাকে বলল, দেখো সাইমা, তোমাকে আমার আগে থেকেই পছন্দ নয়, আর তোমার সাথে আমার যায় না। আর আমার নতুন বউ অহনা দিকে একবার তাকিয়ে দেখো, সে কত সুন্দরী। আমার শাশুড়ি তিনিও তার ছেলের সাথে তাল মিলিয়ে বললেন, বৌমা, আকাশে যা ভালো মনে হয়েছে সে তাই করেছে। আর ওর কি দুই বউ পালার মরদ নাই? অসহায় হয়ে শাশুড়িকে বললাম, এটা আপনি কি বলছেন মা? কোনো মেয়ে কি সতীনের সংসার করতে চাইবে? শাশুড়ি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার স্বামী তোমাকে মেনে নিতে পারেনি। তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে, তাই না? শাশুড়ির কথায় আমি অবাক হয়ে যাচ্ছি। দুই চোখ দিয়ে পানি পড়তেছে। প্রচণ্ড রাগ চেপে গেল আমার। আমি হড়হড় করে আমাদের রুমে গেলাম। গিয়ে দেখি আমার নতুন সতীন কী যেন করতেছে। সোজা গিয়েও চুলের মুঠি ধরে বললাম, তুই কেন এটা করলি? আমার সাজানো সংসারে অশান্তি এনে দিলি। একটু পর আমার স্বামী গিয়ে সজোরে আমার গালে কয়েকটা চড় বসিয়ে দিলেন। আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আমাকে বলল, খবরদার, তুই অহনার গায়ে হাত তুলবি না। আর যদি তুলিস তবে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমার পিঠে একটা লাথি মারল। তারপর চুলের মুঠি ধরে বাহিরে বের করে দিল। পাশের বাড়ির এক ভাবি আমাকে ধরে নিয়ে গিয়ে পিঠে তেল লাগিয়ে দিল। রাতে শুয়ে আসি, পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। পাশের রুমে ওদের হাসি ঠাট্টা শুনে বুকটা ফেটে যাচ্ছে আমার। শাশুড়িও আর খোঁজ নিতে আসেননি। পরদিন সকালবেলা আমি আমার সব জিনিস ও ঘর থেকে আনতে গেলে বেঁধে গেল আরেক বিপত্তি। আমার স্বামী আমাকে কোনো জিনিস আনতে দিবে না। প্রয়োজনে সে কিনে দিবে, তবু ওগুলো আনতে দিবে না। ওর কথার মাঝে ওর নতুন বউ পাশে দাঁড়িয়েছে। সেটা দেখে ওর প্রতি আমার এতটাই ঘৃণা চেপে গেল যে ওর মুখ দেখার আর ইচ্ছে করলো না। বললাম, আমি আর এ বাড়িতে থাকবো না। সব ছেড়ে দিয়ে বাবার বাড়িতে ফিরে এলাম। বাবা মা অবাক হয়ে বলল, ফিরে এলেছি? তাদেরকে আমি সব কথা খুলে বললাম, কিন্তু তারাও আমাকেই ভুল বুঝলো। বাবা বলেই দিলেন আমি নাকি জেদের জন্যই সংসার হারালাম। তারপর তাদেরও মান সম্মান নষ্ট করতে নাকি তাদের বাড়িতে এসেছি। বাবার কথা শুনে মনে হলো সত্যি, মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না। মায়ের দিকে তাকালাম, মাও বলল, তুই স্বামীর বাড়িতে ফিরে যা। তুই কি আমাদের কথাটা একবারও ভাববি না? তোর বাবা তোকে আর কতবার বিয়ে দিবে তুই বলতো? তাদের কথা শুনে বাধ্য হলাম স্বামীর বাড়িতে ফিরে আসতে। স্বামীর বাড়িতে ফেরার পর শাশুড়ি তেলে বেগুনে জ্বলে গিয়ে বলল, খুব তো বড় বড় কথা বলে চলে গেলে, সেই তো স্বামীর বাড়িতেই ফিরতে হলো। শাশুড়ি মায়ের কথা শুনে আমার স্বামী আসলো আর বলল, খুব তো ডং দেখিয়ে চলে গেলি। দেখলি, তোর বাবা মাও তোকে তাদের কাছে রাখতে চাইলো না। ভেবে দেখেছিস তোকে তোর বাবা মা কতটা ঘৃণা করে? আমার দুচোখ বেয়ে পানি পড়তেছে। আমার স্বামী তো ঠিকই বলল, আমি বাবা মায়ের কাছে অবহেলার পাত্র। খুব অভিমান হলো তাদের উপর। মনে মনে ঠিক করলাম মরে গেলেও আর কোনো দিন বাবার বাড়িতে যাব না। রাতে সবাই খাবার খাচ্ছে, আমাকে একটাবারের জন্য কেউ ডাকেনি। এদিকে খিদায় আমার প্রাণ যায় যায় অবস্থা। ওরা খেয়ে দিয়ে চলে গেল। আমি নির্লজ্জের মতো রান্না করে গিয়ে খাবার বেড়ে নিয়ে খেলাম। তারপর আমার জন্য থাকার ব্যবস্থা হলো শাশুড়ি মায়ের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে। খুব সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম আমার সতীন আমার স্বামীকে পিস করেই বলছে, কালকে তো খুব বড় বড় কথা বলে চলে গেল। ভেবেছিলাম ঝামেলাটা বোধহয় চলেই গেছে, সেই তো আবারও চলে আসলো। আমার স্বামী বলল, আমিও তো ভেবেছিলাম সে আর আসবে না। 2 দিন পরে গিয়ে সব ঝামেলা মিটিয়ে দিয়ে আসবো। আমার সতীন বলছে, ওকে তাড়ানোর ব্যবস্থা না করলে কিন্তু আমি থাকবো না। তারপর সে মায়া কান্না শুরু করে দিল। আমার স্বামী ওকে জড়িয়ে ধরে বলছে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ওকে বিদায় করে দিব। স্বামীর মুখে এমন কথা শুনি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভেবেছিলাম আমি যত কষ্টই হোক এ বাড়িতেই থাকবো, কিন্তু না, সেটা ওরা নিজেরা কখনোই চায় না। দুপুরে আমার স্বামী 2টো পাতিল আর একটা কড়াই আমার দিকে ছুড়ে দিয়ে বলল, আজ থেকে তুমি আলাদা খাবে। আমি তোমাকে আলাদা করে বাজার করে দিব। ভেবেছিলাম আপদ বিদায় হলো, কিন্তু না, সেই তো আবার ফিরে আসলে। আমি কিছুই বললাম না, শুধু অপলক তার দিকে তাকিয়ে থাকলাম। সংসারটা আমার তছনছ হয়ে গেল। আমার আর কিছুই থাকলো না। আমি শুধু স্বামীর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। যে মানুষটাকে আমি 3 বেলা রান্না করে খাওয়াতাম, সেই মানুষটা থেকে আলাদা হতে হলো আমাকে। এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। হাঁড়ি পাতিলগুলো মাটি থেকে তুলতেছি। শাশুড়ি মা তিনি বললেন, তুমি কেমন মেয়ে, হ্যাঁ? স্বামীকে ধরে রাখতে পারলে না,
এতদিনে তার মনটাও জয় করতে পারোনি তুমি। তুমি যেমন মানুষ তেমন কাজ হয়েছে। শাশুড় মেয়ের সাথে কোনো কথা না বলেই আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে আমার বুক ফেটে কান্না আসতেছে। আমার আর কেউ থাকলো না। দুঃখ মোচনের জন্য বাবা মায়ের কাছে গেলাম, তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে। পাতিলগুলো গুছিয়ে রাখলাম রেখে। বাহিরে এসে আলাদা করে চুলার ব্যবস্থা করলাম। শরীরটা খুব খারাপ রাখতেছে, তাই ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। বেলা গড়িয়ে দুপুর হলো। হঠাৎই আমার স্বামীর ডাকে ঘুম ভাঙলো। জেগে দেখি কিছু বাজার করে এনেছে। কথা বলিনি, শুধু চুপচাপ তার হাত থেকে সেগুলো নিয়ে রেখে দিলাম। তার দিকে তাকাতেও এখন খুব ঘৃণা লাগে আমার। রাতের বেলা দেখলাম আমার শাশুড়ি আর সতীন কিছু একটা নিয়ে ফুসফুস করে কথা বলতেছে। বুঝতে পারলাম আমার ব্যাপারেই কিছু হয়তো বলছে। রাতে খাওয়ার পরে মাথাটা কেমন যেন ঝিমিয়ে এলো। কোনো রকমে মাথার নিচে বালিশটা চেপে ঘুমিয়ে গেলাম। দরজা লাগাতে ভুলে গেছি। পরদিন সকালবেলা আমার শাশুড়ি চিল্লিয়ে বাড়ি তল করেছে। আমার স্বামীকে বলছে, দেখ তোর বড় বউ শরীরের কাপড় এলোমেলো করে শুয়ে আছে, তার উপর আবার দরজাও খোলা। আমি ভোর রাতে খোলা দেখেছি। বাবা, তোর বউ নষ্ট হয়ে গেছে রে। আমার স্বামী তেড়ে এসে আমার চুলের মুঠি ধরে বলতেছে, কাল রাতে কার সাথে কি করেছিস? আমি তাকে এতবার করে বললাম আমি কিছু করিনি, রাতে মাথা ধরেছিল তাই শুয়ে পড়েছি, কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি। কে শুনে কার কথা? বাড়িতে মানুষজন ভরে গেল। আমার স্বামী তখনও আমার চুলের মুঠি ধরে আছে। সতীনের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে খুশির ঝিলিক, বুঝতে পারলাম কাল রাতে শাশুড়ি মা সতীন যেন পুসপুস করে কথা বলছিল। পাড়ার লোকজন বলতেছে এটার কঠিন বিচার করতে হবে, না হলে অন্য বাড়ির বউয়েরাও নষ্ট হয়ে যাবে। সবার সামনে স্বামীর পা ধরে বলেছি আমি কোনো অন্যায় করিনি। তিনি তখন পা দিয়ে ঝাটকা মেরে আমাকে ফেলে দিলেন। বাড়িতে চেয়ারম্যান আসলো, লোকজন তো আছেই। আমি মাথা নিচু করে সবার মাঝে বসে আছি। আমার সতীন আর শাশুড়ি একসাথে দাঁড়িয়ে আছে। থেকে থেকে আমার শাশুড়ি আমার নামে একটা করে বদনাম দিচ্ছে। চেয়ারম্যান সাহেব তিনি আমাকে খুবই পরোক্ষভাবে দেখতেছেন। তিনি বলতেছেন, আচ্ছা মা, তোমার স্বামীর বিয়ে তুমি মেনে নিতে পারোনি, সেটা ঠিক আছে। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি এই অনৈতিক কাজটা কেন করতে গেলে মা? আমি চেয়ারম্যান সাহেবের কথায় উত্তর না দিতেই আমার স্বামী তেড়ে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় দিয়েই বলল, এই কলঙ্কিনী আর কি বলবে? কোনো কিছু বলার আছে নাকি ওর? আমি তবুও বললাম, আমি তো কোনো দোষ করিনি, আমি চরিত্রহীন নই। শাশুড়ি বললেন, ও তার মানে কি আমি সব মিথ্যে গল্প সাজিয়েছি, তাই না? আমার স্বামী চেয়ারম্যান সাহেবকে বলল, ওকে আমি আর এই সংসারে রাখতে পারবো না। চেয়ারম্যান আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার স্বামী তোমাকে রাখতে চায় না, তোমার কি কিছু বলার আছে? আমি তখন চেয়ারম্যানের সামনেই স্বামীকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। আমার এমন সর্বনাশ করো না তুমি। আমি তোমার বাড়িতে চাকরানি হয়ে থাকবো, তবু তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমার স্বামী তারপরও চেয়ারম্যান সাহেবকে বলল, আমি একে সংসারে রাখতে পারবো না। চেয়ারম্যান সাহেব সবার মাঝে দাঁড়িয়ে বললেন, যখন সে নিজেই আর বউকে রাখতে চাচ্ছে না, তাহলে এখানে করার আর কিছুই নেই, কারণ হিতে বিপরীত হতে পারে। আমি এটাই চাই যে মেয়েটাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় করে দেওয়া হোক। আমার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। আমি পারলাম না আমার সংসারটা বাঁচাতে। চেয়ারম্যান সাহেব কাজী সাহেবের কাছে ফোন দিলেন। কাজী সাহেব প্রয়োজনীয় সব কিছু নিয়ে চলে আসলেন। আমার বাবা মাকেও ডাকতে চেয়েছিলেন, কিন্তু আমি তাদেরকে আসতে দিতে চাইনি, তার জন্য তারাও আসেনি। উৎসুক জনতা আমার দিকে তাকিয়ে অনেকে চোখে পানি ফেলছে। তারাও হয়তো চায়নি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। কাজী সাহেব সব কাগজপত্র তৈরি করে নিচ্ছেন। আমার পাশে সে ভাবি এসে বসলেন, যিনি সেদিন আমার পিঠে তেল লাগিয়ে দিয়েছিলেন। তার বসা দেখে আমার শাশুড়ি তার সাথে রেগে গিয়ে বললেন, অত কিসের ভাব গো তোমার ওর সাথে? ভাবি বললেন, চাচি, মেয়েটা আজকে চলেই যাবে, আর তো কোনো দিন ওর সাথে দেখা হবে না আমার। বলে এই কথা বলে ভাবি কেঁদে উঠলেন। ভাবি কেঁদে উঠল। তারপর আমার মাথাটা তার বুকের সাথে লাগিয়ে নিয়ে বলল, তোর কপালে এটাই ছিল রে বোন। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না, শুধু ভাবির দিকে অপলক তাকিয়ে থাকলাম আমি। আজ আমার কপাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেক লোক সেই কপাল পোড়ার গন্ধ পেয়ে চলে এসেছে, নেভাতে নয় সেটা দেখার জন্য। মনে মনে ঠিক করলাম বাবার বাড়িতে যাব না, আমি অন্য কোথাও চলে যাব। খুব অভিমান জমা হয়েছে বাবা মায়ের ওপর। আমি তো কোনো অন্যায় করিনি,
তারপরও মিথ্যে অভিযোগ ছাপিয়ে আমাকে বিদায় করা হচ্ছে। আল্লাহ একদিন এর সঠিক বিচার অবশ্যই করবেন। আর আল্লাহ দুনিয়ায় আমারও থাকার জায়গার অভাব হবে না। কাজী সাহেবের ডাকে আমার কল্পনা সরে গেল। তিনি বললেন, মা, তোমার কি কোনো আপত্তি আছে? আমি মাথা নাড়িয়ে বললাম, না, আমার কোনো আপত্তি কিংবা অভিযোগ কিছুই তাদের উপর নাই। আমার সকল অভিযোগ আমি খোদাকে জানিয়েছি। তিনি এর সঠিক বিচার করবেন। তিনি যেহেতু এই পৃথিবীর মালিক, সেহেতু তিনি এর সঠিক বিচার নিজ দায়িত্বে করবেন। আর আমার যে দেনমোহরের টাকা, সেটা আপনি নিজ দায়িত্বে আমার জন্মদাতার হাতে তুলে দিয়ে বলবেন, আপনার মেয়ের বিয়েতে যে খরচ করেছিলেন সেটা আপনার মেয়ে আপনাকে ফেরত দিয়েছে। কাজী সাহেব আমার দিকে তালাকনামা এগিয়ে দিয়ে বলল, মা, এখানে একটা সাইন করে দাও। মনটা চাচ্ছিল না সাইনটা করে দিতে। শত কষ্ট হলেও কোনো মেয়ে চাই না তার সংসারটা নষ্ট হয়ে যাক। অতি কষ্টে গিয়ে সাইনটা করে দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ভাবির কোলে আমার মাথা। ভাবির চোখে পানি। ভাবি বলল, এখন তোকে চলে যেতে হবে, তোর তালাক হয়ে গেছে। হায় রে দুনিয়া, কার স্বামী আর কে দখল করে নিল। ভাবি আমাকে তুলে বসালেন। তারপর আমি উঠে আমার সে ছোট্ট ঘরে গিয়ে আমি কোনো কিছু না নিয়ে, শুধু আমার পড়াশোনা করার কিছু সার্টিফিকেট ছিল যেটা এতদিন অকেজো হয়েছিল, সেগুলো নিয়ে বের হলাম। ভাবি আমার সাথে ছিল, আর শাশুড়ি তিনিও পিছনে দাঁড়িয়েছিলেন। যদি বেশি কিছু নেই সেই ভয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বাহিরে এলাম। বাহিরে স্বামী, সতীন সবাই দাঁড়িয়ে আছে। তারাও হয়তো আমার বিদায়ে খুব আনন্দ করে দেখার জন্যই দাঁড়িয়ে আছে। ভাবি আমার সাথেই আছে। বলছে, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তোর, তুই আমার সাথে চল, আগে কিছু খেয়ে নে। বললাম, না, আজ আর আমি কিছু খাবো না ভাবি। তারপর বুকটা পেটে কান্না চলে আসলো। ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেই উঠলাম। আমার কপালটাই খারাপ ভাবি, যদি সেটাই না হতো তবে আজ আর এই দিন দেখতে হতো না আমার। ভাবিও কেঁদে দিলেন। বললেন, তোর ভাগ্যে কি এটাই লেখা ছিল রে? না হলে তো সাজানোর সংসারটা এভাবে কেন শেষ হলো? তারপর স্বামীর দিকে তাকিয়ে বললাম, তোমাকে কোনো অভিযোগ দিব না। উপরে একজন আছেন, তিনি এটার বিচার করবেন। আজ আমাকে কলঙ্কের দাগ লাগিয়ে বের করে দিলে, কোনো একদিন তুমি আমাকে আবারও চাইবে, সেদিন আর পাবে না। শাশুড়ি আর সতীনকে বললাম, আজ থেকে আপনারা মুক্ত হলেন। খুব তো ঝামেলায় ছিলেন আমাকে নিয়ে এতগুলো দিন, আজ থেকে সবাই মুক্ত। স্বামী হুঙ্কার দিয়ে বলল, যাবি নাকি লাথি দিয়ে বের করে দিব? ভাবি বলল, ও এতদিন তোমার সংসার করেছে, আর আজ সব ফেলে চলে যাচ্ছে, ও যা বলার বলুক না। স্বামী তাকে বলল, ভাবি তুমি চুপ করে থাকো তো, মনটা চাচ্ছে না এ বাড়ি থেকে বের হয়ে যায়। বারবার মনে হচ্ছে কেউ যদি বলতো যাওয়ার দরকার নাই, তুমি থেকে যাও। আজ বুকটা ফেটে যাচ্ছে আমার। ভাবি জোরাজুরি করে তার বাড়িতে নিয়ে গেল। খাবো না, কিন্তু ভাবি নিজের হাতে জোর করে খাইয়ে দিল। ভাবিকে বলল, রাগ করে আবার কোথাও যাস না বোন, তুই তোর বাবা মায়ের কাছে ফিরে যা, দেখবি এবার তারা তোকে বুঝতে পারবে। ভাবিকে বললাম, ওদের কথা আর বলো না ভাবি, ওরা নিজের সন্তানকে বুঝতে চায় না, আমি অন্য কোথাও চলে যাব। ভাবি বলল, অভিমানে তোর বুকটা ভারী হয়ে গেছে। বাবা মা কোনোদিনও তার সন্তানের খারাপ চায় না রে পাগলি। তারপর ভাবির বাড়ি থেকে বের হয়ে ভাবতেছি কোথায় যাব। আল্লাহর দুনিয়ায় থাকার একটা ব্যবস্থা হবেই। ভাবির বাসা থেকে বের হয়েই আমি আমার বাবা মাকে সামনে দেখতে পেলাম। তাদের দেখে পাশ কেটে চলে যাচ্ছি। তাদের সাথে আর কথা বলতেও আমার ইচ্ছে করছে না। বাবা আমার হাত টেনে ধরে বলছে, কোথায় যাচ্ছিস সাইমা? বললাম, জানি না, আর আল্লাহর দুনিয়ায় আমার থাকার জায়গার অভাব হবে না। এরপর বাবা আমাকে তার বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, বাবার উপর এত অভিমান তোর? সাথে মা মাথায় হাত বুলিয়ে বলতেছে, শোনা মা, চল আমাদের সাথে। পাথরের মতো শক্ত মানুষ আমার বাবা, তিনিও আজ নরম হয়ে গেছেন। তাদের কথা আর আমি ফেলতে পারলাম না। চললাম তাদের সাথে। পথে বাবা আমাকে বলল, মারে, তোর যে এত বড় ক্ষতি এরা করেছে সেটা কখনো বুঝতে পারিনি মা, তুই আমাদের ক্ষমা করে দিস। আজ বুঝতে পারলাম কেন তুই সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলি। হু হু করে কেঁদে উঠে বললাম, বাবা, সেদিন কোনো উপায় না পেয়ে বাড়িতে গিয়েছিলাম আমি, ওরা আমাকে কলঙ্কিত করলো বাবা। বাবা বলল, আমি ওদের নামে মামলা করব মা। ওরা এত বড় অভিযোগ কেন করলো? আমার মেয়ে তো সেরকম না, ছোট থেকে বড় করেছি, আমি জানি আমার মেয়ে কেমন স্বভাবের। বাবার উপর জবা অভিমান আজ একেবারে শেষ হয়ে গেল। তার বুকের পরশ পেয়ে বাড়িতে চলে এলাম, এতদিনের সাজানো সংসারটা শেষ করে দিয়ে। বাড়িতে ঢুকতে মনটা হু হু করে উঠল। আগে আসলে পরে ওর সাথে আসতাম। আমার ছোট ভাই, সেও আমাকে এভাবে দেখে কেঁদে ফেলল। বলল, আপু, তুই নাকি অন্য কোথাও চলে যাচ্ছিলি আজকে? বললাম, তোকে এসব কে বলল? সে বলল, বাবার কাছে কেউ ফোন করে সব বলেছে। বাইকে জড়িয়ে ধরে বললাম, তোদের ছেড়ে আমি কোথায় যাব বল?
দেখছিস না আমি তোদের কাছে ফিরে আসলাম। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করলাম। আগে আসলেও আমার সাথেই আসতো। আজকে কেমন যেন সব কিছু এলোমেলো আর ফাঁকা ফাঁকা লাগতেছে। আজ সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। ঘরে ঢুকেই মাথাটা জিমিয়ে এলো। এই বুঝি মাথাটা ঘুরে মেঝেতে আমি পড়ে যাব। কোনো রকমই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ জোড়া বুঝে আসছে, না এটা শান্তির ঘুম নয়, এটা অশান্তির ক্লান্তি। যে ক্লান্তির গানই এখন সারা জীবন বইয়ে বেড়াতে হবে। আমি হলাম সংসার খাওয়া মহিলা। এটা ভাবতে হু হু করে কেঁদে উঠলাম। বাবা মা দৌড়ে আমার রুমে আসলো। মা আমায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? বাবা মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না মা, জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না। আজ তোর খারাপ লাগবে, লাগাটাই স্বাভাবিক, কিন্তু এটাতে তোর কোনো দুঃস্বপ্ন ভাবতে হবে না। তুই আজকে যার জন্য আবেগে কান্না করে দিচ্ছিস, সে কি তো চলে আসাতে আদৌ একটি বারও তোর কথা ভেবেছে? ভাবেনি, আর ভাববেও না। মা, মা আমার, তুই তোর বাবা মায়ের কাছে এসেছিস, চিন্তা কিসের তোর? আমরা তো বেঁচে আছি নাকি? বাবা আমায় কাছে টেনে নিলেন, বললেন তোকে দেখাতে হবে। তুইও ওকে ছেড়ে জীবনে উন্নতি করেছিস, যেন ও একদিন তোকে দেখে পস্তায়। ও যেন ভাবে যে কোনো তাকে ছেড়ে তোকে সে ছেড়ে দিল। বাবার বলা কথাগুলো শুনে মনে প্রচুর জোর পাচ্ছিলাম আমি, কিন্তু তাতে কি মনের ক্ষতটা কি আর সহজে কমে? ওকে এতটা ভালোবেসেছিলাম যে ডিভোর্স হওয়ার পরে ওকে ভুলতে পারছি না। শুধু বারবার ওর কথাই মনে হচ্ছে। আমি আবারও কেঁদে উঠলাম। বাবা বলল, মা তুই কার জন্য কাঁদছিস? ওই ছেলেটার জন্য? ভুলে যা ওকে তুই, যে তোকে রেখে ঘরে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। তার কথা ভেবে তুই কেন কাঁদছিস? কাঁদিস না মা, তোকে আমি আবারও নতুন করে গড়ে তুলব। সমাজ জানবে মেয়েরাও মাথা তুলে দাঁড়াতে পারে। বাবার কথা শুনে মনটা হালকা হয়ে গেল। আমি তাদের সাথে কিভাবে অভিমান করতে পারলাম। বাবার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করতেছে। আজ সে ছোট্টবেলার মতো মনে হলো, এক পাশে বাবা বসে আছে আর অন্য পাশে মা। বাবাকে জড়িয়ে ধরেই বললাম, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি শুধুই তোমার উপর অভিমান করেছিলাম। বাবা হেসে বললেন, পৃথিবীতে বাবা মায়ের সাথে অভিমান করা যায়, মনের যত রাগ ঝাড়া যায়, মনের কথাগুলো খুলে বলা যায়, সেটা অন্য কারো কাছে হয় না। বিকেল গড়িয়ে রাত হয়ে এলো। আমি শুয়ে আছি। বাবার বলা কথাগুলো শুনে মনটা একটু হালকা হয়ে গেছে। বুকের পাথরটা সরলেও যন্ত্রণা এখনো কমেনি। কি থেকে কি হয়ে গেল এটাই ভাবতেছি। ছোট ভাই রুমে আসলো, বলল, আপু একটা কথা বলবো। বললাম, বল, কি বলতে চাস? সে বলল, আপু আমি আর আমার বন্ধুরা মিলে ওকে মারার প্ল্যান করেছি। বললাম, দরকার নাই ভাই, ঘরে ওর নতুন বউ আছে, একটা মা আছে, ওর কিছু হলে কি হবে? ভাই বলল, তুই এখনও ওদের নিয়ে এত কিছু কেন ভাবতেছিস? যারা তোর এত বড় সর্বনাশ করলো। বললাম, ওই উপরে একজন তো থাকে, তিনি এর সঠিক বিচার সময়ে অবশ্যই করবে। ভাই তুই ওই পাপ কাজটা করিস না। হাজার হলেও সে তোর বয়সে বড় হয়, তাকে মারপিট করলে তোর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ভাই শুধু আমার দিকে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনে যাচ্ছে। ভাই আমার কাছে বসে বলল, তুই মানুষ নাকি অন্য কিছু রে? কেমনে ওরা এই কাজটা করতে পারলো? বললাম, সে সুন্দরী বউ পেয়েছে, আমি তো আর অত সুন্দরী নই, তাই সে আমাকে ছেড়ে দিল। মা খাবার নিয়ে আসলো, ভাই আর আমি খেয়ে নিলাম। ভাই বলল, আয় টিভি দেখি। বললাম, না ভাই তুই দেখ, আমার কিছু ভালো লাগছে না। ভাই চলে গেল। আমি শুয়ে পড়লাম। বিছানা শুয়ে শুধু তার কথাই ভাবি। বারবার মনে হতে লাগলো। চোখ দিয়ে অজরে পানি পড়া শুরু হলো। পাশের রুমে বাবা মা আমাকে নিয়ে কথা বলতেছে। সারাটা রাত পার হয়ে গেল, চোখের পাতা আর এক করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে এসে আমার রুমে আসলো মা। আমার চোখ ফোলা দেখে মা বুঝে গেল আমি সারা রাত ঘুমাইনি। মা রেগে গিয়ে বলল, ওই বেয়াদব ছেলেটার কথা ভেবে সারাটা রাত কেঁদেছিস তাই না? তোরা আজকালকার ছেলেমেয়েরা পারিসও বটে। বাবা আসলো, বলল, কি হয়েছে? মা বলল, তোমার পাগলি মেয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে কেঁদে কেটে চোখ ফুলিয়েছে। বাবা বলল, তুই ওকে ভুলে যা মা, ভেবে নিয়ে ওটা তো দুঃস্বপ্ন ছিল। মাকে বললাম, তুমি আজ থেকে ওর সাথে ঘুমাবে, মেয়ে কষ্ট পাবে সেটা আমি চাই না। বাবা বলল, মা তোর কলেজের কাগজপত্রগুলো দে, আমি আজকেই কলেজে গিয়ে তোর ভর্তির ব্যাপারে আলাপ করব। আমি তোকে আবারও আলাদাভাবে গড়ে তুলব, তোর একটা চাকরির ব্যবস্থা করব, দেখবি হাজারো ছেলে তখন তোর জন্য লাইন দিয়ে থাকবে। বলে বাবা হু হু করে হাসলেন। বুঝলাম বাবা আমাকে হাসাতে চাইছে। চুপ করে থাকলাম। মা আমার পাশেই আছে। মা আমাকে বলল, দেখ মা, তোর বাবা যখন চাইছে তুই বাকি পড়াটুকু শেষ কর, তাহলে সেটাই কর তুই।
না হলে তোর বাবা মন খারাপ করবে। মাকে বললাম, মনটা তো আর কিছুই করতে চায় না মা, তারপরও বাবা যখন চাইছে বাকি পড়া শেষ করতে আমি চেষ্টা করব। এদিকে খাবার রেডি। মা গিয়ে বাবাকে ডেকে আমাকে সাথে করে খাবার দিলেন। আমি খাওয়া ছেড়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছি। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কিরে মা, খাচ্ছিস না কেন? আর ওইসব বাজে চিন্তা বাদ দে, নতুন দিনের সূচনা করতে হবে। মনের মধ্যে আবারও উদ্যমতা সৃষ্টি কর। আমি পাশে আছি, আবার নতুন আলোয় আলোকিত হোক তোর জীবন। বাবা খাওয়া শেষে বেরিয়ে গেলেন আমার ভর্তির উদ্দেশ্যে। এদিকে বাহিরে কিছু মহিলার উপস্থিতি অনুভব করলাম। খাওয়া শেষে বাহিরে বের হয়ে দেখি বেশ কিছু মহিলা আমার প্রতিবেশী, তারা দাঁড়িয়ে আছে। যে না ঘর থেকে বের হলাম অমনি তারা নানান কথা জিজ্ঞেস করা শুরু করলো। কেউ বলল আমি স্বামীকে খুশি করতে পারিনি, আবার কেউ বলল পুরুষ মানুষের কথা মেনে চলতে হয়, না হলে এরকম বাপের বাড়িতে পচে মরতে হবে। তাদের কথা শুনে আমার চোখে চিকচিক করে উঠল। মা আমার দিকে তাকিয়ে তাদেরকে বলল, দেখো তোমরা এসব কেন বলো? আমার মেয়েটার সদ্য একটা পরিস্থিতির শিকার হলো, আর তোমরা এসব বলার জন্য এসেছ? ছি, তোমরা মানুষ নাকি অন্য কিছু? লজ্জা করে না তোমাদের এসব কথা বলতে? আজ আমার মেয়ের এমন হলো, কাল যদি তোমাদের মেয়ের সাথেও এরকমের অবস্থা হয় তখন কি হবে? মায়ের কথা শুনে মহিলাগুলো চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আসি। মা পাশে বসলো। মাকে বললাম, মা তুমি বাবাকে বলো আমি আর কলেজে ভর্তি হব না। মা রেগে গিয়ে বললেন, খবরদার এসব কথা বলবি না, তোর বাবা শুনলে মন খারাপ করবে। কয়েকজন মহিলার কথা শুনে তুই জীবনের গতি থামিয়ে দিবি, এটা হতে পারে না। আমি কেঁদে দিয়ে বললাম, তাহলে আমি কি করব মা? সবাই তো আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে, আমার জন্য তোমাদের সম্মানেও আঘাত লাগছে। আমি অপায়া মা। মা আমার মুখ চেপে ধরেই বলল, এসব কথা বলিস না মা, তুই আমাদের আদরের মেয়ে। এসব কথা না বলে বুকটা ফেটে যায় আমার। মা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেই বলল, বাবার কথা মতো চল, দেখবি এরাই তোকে একদিন প্রশংসায় ভাসিয়ে দিবে। বেলা গড়িয়ে দুপুর হলো। মা বলল, গোসল করে নামাজ পড়, এখন থেকে নামাজ পড়বি। কিছুক্ষণ পরে বাবা আসলেন। মা বাবা কাছে গেল। মা বাবাকে জিজ্ঞেস করলো, সব কিছু ঠিক আছে তো? বাবা বললেন, সব ঠিকই আছে, যদি আমার মেয়ে এখন পড়াশোনায় একটু মনোযোগী হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা আমার রুমে আসলেন, পাশে বসে বললেন, মা তোর ভর্তির ব্যবস্থা হয়ে গেছে। বাবাকে বললাম, আমার আর কি হবে পড়াশোনা করে? বাবা, আমি তো অপয়া, যার স্বামী তাকে ডিভোর্স দেয় সে কি কখনো ভালো হয় নাকি? বাবা বললেন, কেউ কিছু বলেছে? মা পাশে থেকে বলল, পাশের বাড়ির মহিলারা এসেছিল, তারাই এসব বলেছে। বাবা বললেন, আচ্ছা যেই যাই খুশি বলুক, সমস্যা নাই, একদিন ওরাই এসে তোর প্রশংসা করবে। বাবাকে বললাম, ভর্তি কি হলো বাবা? তিনি বললেন, সব হয়ে গেছে, তোকে অনার্সে নেয়নি, তবে ডিগ্রিতে নিয়েছে। আমি কিছুই বললাম না, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বাবা চলে গেল। হয়তো এভাবেই আমার নতুন জীবনের সূচনা হলো। বাবা বিশ্রাম নিতে তাদের রুমে চলে গেছেন। আমি একা একা রুমে শুয়ে আছি। ভাই রুমে আসলো, বলল, আপু বাবা নাকি তোকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সেও খুশি হলো, বলল, তোর কলেজ আর আমার স্কুল তো পাশাপাশি, একসাথে যাব কেমন? বললাম, আমি যে ক্লাসে পড়বো সেখানে বেশি না গেলেও চলে রে ভাই। ভাই শুধু বলল, যাই হোক, তুই আবার আগের মতো হয়ে যা তো আপু, মন খারাপ করে থাকিস আমার ভালো লাগে না। যদি হাসি খুশি থাকিস দেখিস ওকে একদিন মারতে মারতে হাত পা ভেঙে দিব। বাইরে এমন কথা শুনে মনে হলো তার উঠতি বয়স, যদি কিছু করে ফেলে। তাই হালকা হেসে বললাম, আমার ভাই তো দেখি অনেক বড় হয়ে গেছে রে। ভাই চলে গেল। বাবা আসলো, বললেন, মা কালকে একবার কলেজে গিয়ে ঘুরে আয়, তাহলে তোর ভালো লাগবে। জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না, তুই ওকে দেখিয়ে দে, ও বুঝুক ও তো যোগ্য নয়। বাবা চলে গেল বাহিরে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো। আমার ডিভোর্সের মাত্র একদিন হয়ে গেল, তাতে বাবা আমাকে নিয়ে এত কিছু করতে চাচ্ছে। জানি না আমি তার আশা পূরণ করতে পারবো কি না। রাতের বেলা বাবা বাড়িতে এসে আমার রুমে আসলেন। তার হাতে কিছু টাকা দেখলাম। বাবা বলল, মা ওরা এই টাকাটা তোর দেনমোহর বাবদ ফিরিয়ে দিয়েছে। টাকাটা দেখে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। তারপর বাবা পাশে বসে বললেন, কি করবি মারে বল, ওরা যে এতটাই খারাপ সেটা কি আগে আমি জানতাম? তারপর টাকাগুলো আমার হাতে দিলেন। বললাম, বাবা তুমি আমাকে পর করে দিলে? বাবা অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, কেন রে মা, তুই পর কেন হতে যাবি? বললাম, তাহলে তুমি টাকাগুলো আমার হাতে কেন দিতে গেলে? বাবা, তুমি এগুলো তোমার কাছে রেখে যা খুশি করো। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি মেয়ে একটা। বাবা টাকাগুলো মাকে দিয়ে বললেন, টাকাগুলো আলমারিতে রেখে দাও। বাবা বললেন, তুই এখন কাল থেকে কলেজে যেতে পারবি, সব ব্যবস্থা হয়ে গেছে। এভাবে বেশ কিছুদিন, প্রায় 1 বছর চলে গেল।
অনেক লোকে অনেক কথা বললেও আমি আর আগের মতো তার কথা ভাবি না। মোটামুটি পড়াশোনা নিয়েই নিজেকে ব্যস্ত, যতটা পারি ততটাই ব্যস্ত রাখি। আস্তে আস্তে তাকেও বলে যাচ্ছি। আমার বন্ধুর মতো ভাবার কারণে এটা সম্ভব হয়েছে। বাবা বাহিরে থেকে আমাকে ডাকতেছে, আর আমি এদিকে মোবাইলে ফেসবুকিং করতেছি। ঘর থেকে বের হয়ে দেখি বাবা বাজার থেকে মাংস কিনে এনেছেন। বলতেছেন, মা তুই রান্না কর তো, অনেকদিন হলো তোর হাতে রান্না খাই না। মশকরা করে বাবাকে বললাম, তোমার বউ থাকতে আমাকে রান্না করতে হবে কেন? বাবা বলল, মা থাকতে আমি বউয়ের রান্না কেন খাবো? বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে রান্না করে গেলাম। বাবা আমার সাথে সাথে এসে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকলেন। আমি রান্না করতেছি, এমন সময় মা আসলো। বাবা মাকে বলল, দেখো আমার মা আজকে 1 বছর পর রান্না করতে বসলো। আমি বাবার কথা শুনেই হেসে দিলাম। বাবা বলল, মায়ের মুখে কতদিন পর হাসি দেখলাম, তুই এরকমই থাকবি রে মা। বাবার চোখে পানি, কিন্তু মুখে হাসি। ভাবলাম, আমার জন্য লোকটা এতদিন আমার মতোই কষ্ট পেয়েছে। রান্না শেষে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বিকেলবেলা আমি আর আমার বান্ধবী মীরা একসাথে ইংরেজি প্রাইভেট পড়তে কলেজের দিকে যাচ্ছি। মীরা খুবই হাসি খুশি একটা মেয়ে, খুব হাসাতেও পারে। সে বলতেছে তাকে নাকি কেউ প্রপোজ করার জন্য গোলাপ ফুলের চেয়ে ফুলকপি দিতে চায়। এটা নিয়ে দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। এমন সময় আমাদের সামনে একটা রিক্সা আসলো। আমি 1 বছর পর ফেরও চমকে উঠলাম। হঠাৎই এতদিন পর সে আমার সামনে আসবে আমি চিন্তাও করতে পারিনি। কতদিন পর দেখলাম তাকে, কিন্তু একা নয়, সাথে তার বউও বসে আছে, কিন্তু দুজনের মুখে বিষণ্ণতার ছাপ। আমি বোরকা পরা ছিলাম আর সাথে হিজাব ছিল, তাই হয়তো তারা আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তো তাকে চিনেছি। বহুদিন পর দেখলাম মানুষটাকে, কিন্তু অনুভবটা আর আগের মতো নেই। তার পাশে তার সে বউ বসে আছে, যার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। সে আমার দিকে অপলক তাকিয়ে আছে, হয়তো চোখ দেখে কিছুটা আন্দাজ করলেও করতে পেরেছে, কিন্তু সেই আন্দাজ দেখার সময় না দিয়ে বান্ধবী মীরা আমাকে বলল, চল আমরা যাই, অনেক দেরি হয়ে গেছে। মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। হাজার হলেও একটা সময় সে খুব কাছের মানুষ ছিল আমার। কত স্বপ্ন দেখতাম দুজন মিলে। আজ তার সব কিছুই স্মৃতির পাতায় বিষণ্ণতার কালিতে লেখা হয়েছে। এভাবেই আমার দিন, মাস, সপ্তাহ পেরিয়ে আরও একটা বছর চলে গেল। আমি প্রথম দ্বিতীয় বর্ষের পরীক্ষায় আমার ফলাফল খুবই ভালো হয়েছে। আসলে এই সময়টাই আমি তাকে পুরোপুরি ভুলে গেছি। কোনোভাবেই আমার আর তার কথা মনে পড়ে না। বাবা মা তারাও খুব খুশি আমাকে নিয়ে, বিশেষ করে বাবা, যিনি শুধু বাবাই নন, আমার প্রকৃত বন্ধু। তিনি পাশে থেকে আমাকে সবসময় সাহস জুগিয়ে যাচ্ছেন। রুমে একদিন বিকেলবেলা শুয়ে আসি। বাবা ডাকতে ডাকতে রুমে আসলে আমার অসময়ে শুয়ে থাকা দেখে বলল, কী রে, তোর কি মন খারাপ? হাসি মুখে বললাম, যার এমন বন্ধুর মতো বাবা থাকে তার কি কখনো মন খারাপ থাকে? বাবাও হাসলেন আমার কথা শুনে। সামনে আমার ফাইনাল পরীক্ষার সময় চলে আসলো। নিজেকে এমনভাবে তৈরি করতেছি যাতে খুব ভালোভাবে কৃতকার্য করতে পারি। রাত দিন অভেদ করে পড়াশোনা করতেছি। বাবা তিনিও আমায় সব সময় এটা সেটা দেখিয়ে যাচ্ছেন। মূলত তারই অনুপ্রেরণায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমার পরীক্ষা শুরু হয়ে গেল। আজ প্রথম পরীক্ষা, বাবা আমার সাথে যাবেন। পরীক্ষা শুরু হবে 1:30টায়। বাবা আমার সাথে রওনা দিয়েছেন। বাবাকে দেখে মনে হলো সেদিন তিনি যেভাবে আমাকে ফেরত পাঠালেন, তাতে মনে হলো আমি তার কেউ নয়। আর আজ মনে হচ্ছে পৃথিবীতে কোনো বাবা মাই চায় না তার সন্তানের খারাপ হোক। তখনকার সব অভিমান আজ বাবাকে দেখে তুচ্ছ মনে হচ্ছে। বাবা আমার পাশে বসে আছে, আমার সকল কাগজপত্র তার হাতে। মনে হচ্ছে আমি সেই ছোট শিশুটিই আছি। সবগুলো পরীক্ষাতে বাবা আমাকে নিয়ে গেলেন। পরীক্ষা শেষের দিন বাপ মেয়ে মিলে আমরা বিকেলবেলা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। খেতেই আমার নজর বাহিরে চলে গেল। আজ অনেক দিন পর, প্রায় 2 বছর পরে, আমি আমার প্রাক্তন শাশুড়িকে তার ছেলের সাথে দেখলাম। মহিলাকে তার ছেলে হাত ধরে রিক্সা থেকে নামাচ্ছে। আমি খাওয়া বাদ দিয়ে সেদিকে তাকিয়ে আছি। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কী রে, খাচ্ছিস না কেন মা? বললাম, বাবা একটাবার বাহিরে তাকিয়ে দেখো। বাবাও সেদিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ তিনিও অনেকদিন পর তাদেরকে দেখলেন। বাবা বললেন, তোর ভয়ঙ্কর অতীত ওদিকে না তাকালেও চলবে। দেখলাম তারা কোথায় যেন চলে গেল। আজ পরীক্ষাও শেষ হয়ে গেল। আপাতত চিন্তা শেষ। খাওয়া শেষে বাহিরে বের হলাম। বাবা আমাকে একটা লাইব্রেরিতে নিয়ে গেল। গিয়ে একটা জব সলিউশন গাইড কিনলেন। বললেন, তোর আজ থেকে নতুন মিশন শুরু হলো। বইটা হাতে দিয়ে বললেন, আজ থেকে এটা পড়া শুরু কর। এবার তো জীবনটাকে গুছিয়ে নিতে হবে। বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি তুই পারবি। দুই বাপ মেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাবা আমার সফলতা শুধু দেখতে চাচ্ছে না, অন্যদেরকেও দেখাতে চাচ্ছে।
যাতে বলতে পারে আমার মেয়ে হেরে যাওয়ার মতো মেয়ে না। বাড়িতে আসলাম, আগের মতো স্বামীকে নিয়ে আর মন খারাপ হয় না আমার। প্রথমবার ওকে যখন দেখেছিলাম মনটা খুব খারাপ হয়েছিল, আজ আবার যখন দেখলাম, কিন্তু তাকে দেখে আর কিছুই মনে হয়নি আমার। তার মানে তার জন্য সমস্ত ভালোবাসা আমার ভিতর থেকে ফুরিয়ে গেছে। হয়তো নতুন করে বাঁচতে শিখলাম। ভাবনা সেদ গটে গেল মায়ের ডাক শুনে। মা বলল, খিরে তুই এত কী ভাবছিস? তারপর মাকে খুলে বললাম। মা বলল, ওসব নিয়ে আর মন খারাপ করিস না তো। মাকে বললাম, মা, তার জন্য আমার আর মন খারাপ হয় না। এতদিনে আমি ওকে পুরোপুরি ভুলে গেছি। মা বলল, এটাই তোর বাবা সবসময় চেয়েছে। রাত অনেক হয়ে গেল। আমাকে খাবার নিজের হাতে খাইয়ে দিল মা। রাতে শুয়ে শুধু বইটার কথাই চিন্তা করলাম। ভাবলাম কাল থেকে এটা পড়া শুরু করে দিব। জানি না আল্লাহ কপালে কী লিখে রেখেছেন। পরদিন থেকে বইটা পুরো দমে পড়া শুরু করলাম। এদিকে বাবা আমার জন্য বেশ কয়েকটা চাকরির করিয়ে রাখলেন। এভাবে 2 মাস চলে গেলেও আগামীকাল আমার রেজাল্ট বের হবে। আজ খুবই টেনশন হচ্ছে। বেশি করে টেনশন হচ্ছে বাবাকে নিয়ে, কারণ তিনি আমাকে নিয়ে খুবই আশাবাদী হয়ে আছেন। তিনি জানেন আমার রেজাল্ট ভালো হবেই। আজ আর পড়তেও ইচ্ছে করছে না। জানি না আজকে আমার ভাগ্যে কী আছে। খুব চিন্তাও হচ্ছিল। বাবা মা আমার বিষণ্ণতার ছাপ দেখে বলল, কোনো চিন্তার দরকার নেই তোর, যেটা হওয়ার হবে। তার জন্য চিন্তা করে যেন অসুস্থ হয়ে না পেরি। এদিকে ছোট ভাই মোবাইল হাতে নিয়ে বসে আছে। সময় বেলা 2:30। এখন হয়তো অনলাইনে রেজাল্ট এসে গেছে। ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রেজাল্ট মিলিয়ে দেখতেছে। ভাইয়ের মুখে খুশির আভা দেখলাম। বলল, আপু, তুই 3.20 পেয়েছিস, জিপিএ 4-এর মধ্যে। মুহূর্তের মধ্যেই আমার বাবার দিকে দেখলাম, তিনি আমার কাছে এসে খুশি মুখে বলতেছে, আমি জানতাম মা তুই ভালো কিছুই করবি। আমার মা আমার পাশে বসে কাঁদো কাঁদো গলায় বলল, এটা আমারও বিশ্বাস ছিল আমাদের মেয়ে ভালো কিছু করবে। বলেই তিনি আমার কপালে চুমু খেলেন। বাড়ির পাশের কিছু মহিলা আসলো আমাদের বাড়িতে। হঠাৎই তাদের মধ্যে একজন বলে উঠল, সংসার খেয়ে এসে বসে আছে, কি হবে এত পড়াশোনা করে? মুহূর্তের মধ্যেই যেন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। বাবা তাকে বলেই বসলেন, আমার মেয়ে সংসার হজম করুক, তাতে তোমার কি? মহিলা বিড়বিড় করতে করতেই চলে গেল। বাবার কাছে আসলাম। বলল, খবরদার মা, এ সমস্ত ভাইরাসের কথা শুনে তুই কখনো কিন্তু মন খারাপ করবি না। এরা কখনোই অন্যর ভালো সহ্য করতে পারে না। এরা অন্যর দুঃখে খুশি হয়। জানিস তো মা, তোকে নিয়ে আজ আমার খুব গর্ব হচ্ছে। বাবার কথা শুনে আমি সাহস পাচ্ছি। খুব করে পড়াশোনা করতেছি। কিছুদিন পর আমার একটা চাকরির পরীক্ষার কার্ড অনলাইনে চলে আসলো। রাত দিন অবেদ করে পড়াশোনা করতেছি। জানি না বরাতে আমার কি আছে, কিন্তু আমি হাল ছাড়ব না। খুবই মনোভাব নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার জীবনের ভালো দিন আসলেও আসতে পারে। বাবা ভাইকে দিয়ে পরীক্ষার প্রবেশপত্র আনিয়েছেন। আর মাত্র 1 দিন পর আমার রিটেন পরীক্ষা। বাবা বলতেছে, মা, তুই আজকে আর কোনো পড়া পড়িস না। পরীক্ষার আগের দিন বেশি পড়লে সব ভুলে যাবি। বাবার কথা শুনে আমি আর বেশি পড়লাম না, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে চলে গেলাম আমার পরীক্ষা কেন্দ্রে। সেখানে অনেক পরীক্ষার্থী দেখে প্রচণ্ড ভয় হলো। এতজনের মধ্যে আমার সুযোগ হবে তো? আমি পারবো তো? বাবা আমার প্রশ্নবিদ্ধ মনোভাব বুঝে গেলেন। বললেন, চিন্তার কোনো কারণ নেই মা, তোর প্রশ্ন কমন পড়লেই তুই পেরে যাবি। তারপরও আমার চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পরে বেল বাজানো হলো। আমরা কেন্দ্রের মধ্যে প্রবেশ করলাম। কক্ষে প্রবেশ করে নিজের আসনে বসে খোদাকে স্মরণ করলাম। পরীক্ষা শুরু হলেও মোটামুটি ভালোই দিলাম। কয়েকটা অঙ্ক নিয়ে সমস্যা হলেও অন্যগুলো ভালোই দিয়েছি। পরীক্ষা শেষে আমি বাহিরে বেরিয়ে এলাম। বাবা দাঁড়িয়ে আছে। বাবা আমাকে দেখিয়ে পরীক্ষায় কেমন দিলাম সেটা জিজ্ঞেস করলো। তারপর তিনি হিসেব করলেন, মোটামুটি 70 নম্বরের মতো আমার সঠিক হয়েছে। বাবা বললেন, চিন্তা করিস না মা, তুই টিকতে পারবি। আমরা বাড়িতে ফিরতে কোনো এক মহিলা বলল, কত যে ঢং দেখব, তালাকি মেয়েকে নিয়ে বাপে কেমন শুরু করে দিয়েছে। বাবা আমাকে বললেন, শক্ত হয়ে থাক মা, এর যোগ্য জবাব একদিন আমরা দেবই। বাবার চোখে দেখলাম খুশির রেখা। বাবা মহিলাকে কিছুই বললেন না। বাবা আর আমি আসলাম। বাড়িতে এসে শুয়ে আছি। মাথাটা ঝিম ঝিম করতেছে। ভাই আমার পাশে বসে পরীক্ষার খবর নিচ্ছে। মা ভাইকে বলল, পরে শুনিস, এখন যা, ও একটু আরাম করুক। আমার ডিভোর্সের পর থেকে বাবা মা আমার প্রতি বেশি খেয়াল রাখছেন। বাবা আরও বেশি। 1 মাস পর রেজাল্ট হলো। বাবা আমার রোল নিয়ে বাজারে কম্পিউটার দোকানে গেলেন। গিয়ে দেখলেন আমি রিটেন পরীক্ষায় টিকে গেছি। ভাইবা পরীক্ষার কার্ড পেয়েছি। বাবা বাড়িতে এসে আমাকে বললেন, মারে, তোর ফলাফল ভালো হয়েছে, তুই ভাইবা পরীক্ষার সুযোগ পেয়েছিস। বাবার মুখে কথাটা শুনে মা পাশে থেকে 2 হাত তুলে খোদার কাছে প্রার্থনা করে বললেন,
আল্লাহ, আমার ডিভোর্সি মেয়েটার পাশে তুমি নিজেই থেকো মাবুদ, সে যেন চাকরিটা পেয়ে যায় বলে হু হু করে কেঁদে দিলেন। বাবা মাকে বলল, কেঁদো না, সকল কান্নার সমাধান করার চেষ্টাই করতেছি। আল্লাহ চাহে তো আমার মেয়ে সফল হবেই। সমাজকে দেখাবো আমার মেয়ে একজন যোগ্য মেয়ে, অন্যদের মতো ভেঙে পড়ার মতো মানুষ আমার মেয়ে নয়। সবাই জানবে বাবা মা পাশে থাকলে ছেলে মেয়ে জীবনে কখনো নষ্ট হয় না। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, তুই আমার সম্মান রক্ষা কর মা। কয়েকদিন পর আমার ভাইবা পরীক্ষার তারিখ মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হলো। ভাইবার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছি, যেন ভালোভাবেই দিতে পারি। একদিন ভাইয়ের সাথে বাজারে গিয়েছি, হঠাৎই সে আমার সামনে আসলো। বুঝতেছি না এই মানুষটা বারবার কেন আমার সামনে চলে আসে। হঠাৎই তাকে দেখে আমি চমকে উঠলাম, কারণ এবার আমি হিজাব ছাড়াই ভাইয়ের সাথে বাজারে গিয়েছি। হঠাৎই সামনে পড়ায় সে আমার দিকে অপলক তাকিয়ে আছে। আমি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছি, তাকাতে পারিনি তার দিকে। তাকে দেখলে পুরনো কথাগুলো আমার খুব মনে পড়ে যায়। সে তো আমার মুক্তি পেয়ে এখন সুখেই আছে, তাহলে আমি কেন তার কথা ভেবে কষ্ট পাবো? দরকার নাই। আমি ভাইকে নিয়ে অন্য দোকানে চলে গেলাম। ভাইও বোবার মতো আমার সাথে চলল। সেও তাকে দেখে অবাক হয়ে গেছে। অন্য দোকানে গিয়েও আর মনটা টিকছে না। সেখানে গিয়েও আর চোখে একবার দেখলাম তাকে, সে তাকিয়েই আছে। ও চোখ দুটো দেখলে মায়া লাগে। হাজার অপরাধ করলেও মনে হয় মাফ করে দেই। মনটার কিছুই চাচ্ছে না। ভাইকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ফেরার সময় ভাই বলল, আপু তুই এখনও ওকে দেখলে এত উদাস হয়ে কেন যাস বলতো? ভাইটাও আমার বড় হয়ে গেছে, সবই এখন বুঝতে পারে। বললাম, স্যার না ভাই ওর কথা। বাড়িতে চলে আসলাম। মা আমার গোমরা মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? ভাই সব কিছু বলে দিল। মা এসে বলল, তুই কী রে মা বলতো? তুই তো ওর পা পর্যন্ত ধরেছিলি সংসারটা রক্ষা করার জন্য, কিন্তু ও তো তোকে রাখলো না বলতো। শুধু বললাম, থাক না মা। আমি রুমে গেলাম, গিয়ে বইগুলো বের করলাম। সামনে ভাইভা পরীক্ষা আছে, জানি না আমার কপালে কি আছে। বিসমিল্লা বলে বইটা হাতে নিলাম, অনবরত পড়া শুরু করলাম। জীবন তো আর তার জন্য থেমে থাকবে না। সে যদি নতুন করে শুরু করতে পারে তাহলে আমিও পারবো। বাবা রুমে আসলেন, বললেন, মারে জীবনে আর কোনো পিছুটান রাখিস না। বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবাকে পরম আদরে জড়িয়ে ধরেই বললাম, পৃথিবীতে তোমার মতো যার বাবা আছে তার জীবনে কোনো অপূর্ণতা থাকতে পারে না বাবা। বাবা হাসলেন আমার কথা শুনে। বাবা বললেন, জীবনে মানুষের অনেক ঝড় ঝাপটা আসবে, তাই বলে থামলে চলবে না। কিন্তু তার কথা আমাকে শক্তি জুগিয়ে গেল। আর মাত্র 2 দিন আছে পরীক্ষার। বাইরে দেখলাম বাবা আর মা কার সাথে যেন কথা বলছে মোবাইলে। বাবা হাসতেছে, মা তিনিও খুব খুশি। বুঝলাম আমি আমার পড়াশোনা করতেছি, জীবনে ভাইবা দেইনি। কেমনে যে কী করবো সেই চিন্তায় অস্থির লাগতেছে আমার। বাবার সাথে কথাটা শেয়ার করলাম, বাবা অভয় দিলেন। 2 দিন চলে গেল, আজকে পরীক্ষার দিন। মা আমার জন্য খাবার তৈরি করতেছে। বাবা আমার প্রয়োজনীয় সব কাগজপত্র ব্যাগের ভিতর নিচ্ছে। আমার খুবই চিন্তা হচ্ছে, জানি না আজকে কি হবে। কপাল ভালো থাকলে অবশ্যই ভালো হবে, না হলে কিছু করার নেই। তারপর মা আমাদের জন্য খাবার নিয়ে আসলো। আজ আমার চিন্তায় খাবারের রুচি যেন পালিয়েছে। মা আমাকে জোর করেই খাইয়ে দিলেন। কোনো রকমে খেয়ে বাবার সাথে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে বুঝিয়ে দিচ্ছে কেমনি কি করতে হবে। আমি সেগুলো খুব মনোযোগ সহকারেই শুনতেছি। পরীক্ষার সেন্টারে আসলাম, অনেক লোকের ভিড়। রিটার্ন পরীক্ষাও অনেক ছেলেমেয়ে টিকে গেছে। সবার মুখে চিন্তার ছাপ, কেউ জানে না কার কপালে কি আছে। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না মা, যা হওয়ার হবে। একে একে অনেকেই ভাইবা পড় থেকে বেরিয়ে আসছে। আমাকেও ডাকা হলো। আমি যাওয়ার আগে ভয়ে ভয়ে বাবার দিকে তাকালাম। বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, যা মা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভাইবা পড়ে গেলাম, 3 জন লোক বসে আছে। তারা আমাকে প্রশ্ন করলো, আমি সেগুলোর উত্তর দিতে লাগলাম। তারা আমাকে আসতে বলল। আমি বেরিয়ে এসে হাফ ছেড়ে যেন বাঁচলাম। বাহিরে বাবা দাঁড়িয়ে আছেন। বাবা আমার হাত থেকে কাগজপত্র নিয়ে জিজ্ঞেস করলো, কেমন দিলাম? বললাম, মোটামুটি ভালোই দিয়েছি। বাবার সাথে বাড়িতে আসলাম। এসে দেখি একজন লোক বসে আছেন। আমরা যাওয়া মাত্রই মা বলে উঠল, এই যে আমাদের মেয়ে সাইমা, এদিকে আয় তো মা। আমি মায়ের কথা শুনে তার কাছে গেলাম। তিনি আমাকে দেখলেন। পরে তিনি যাওয়ার পর শুনলাম লোকটা নাকি ঘটক। মা বলল, ভালো একটা ছেলের সন্ধান নাকি তিনি মাকে দিয়েছেন। আমি বললাম, মা আমার এই মুহূর্তে বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা নাই। বাবাও আমার পক্ষ নিয়েই বলল, আমি চাই না আবার কোনো জানোয়ারের হাতে আমার মেয়েটা গিয়ে পড়ুক। মা চুপ করে থাকলেন। বাবা বলল, আমার চাকরি করবে, তারপর আমি নিজ হাতে ওর একটা ভালো ছেলের সাথে বিয়ে দিব। মা বলল, তারপরও যদি ঘটকের দেওয়া ঠিকানাটা একটাবার দেখতে। বাবা মায়ের কথায় কিছুতেই রাজি হলো না। বাবা মায়ের সাথে কথা কাটাকাটি করতেছে। আমি তাদেরকে থামিয়ে দিয়ে বললাম, তোমরা কি শুরু করলে বলো তো? মাত্রই ক্লান্ত হয়ে ফিরলাম আর তোমরা কি শুরু করে দিয়েছ?
আমার কথায় মা চুপ হয়ে যায়। বাবার আমি বসে আছি, মা খাবার নিয়ে আসলো, আমরা খেলাম। আজ সারাটা দিন খুব ধকল গেছে আমার উপর দিয়ে। বাবাও ভীষণ ক্লান্ত। আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি, চোখ জোড়া বুঝে আসছে, একটু ঘুমিয়ে গেলাম। একটু ঘুমানোর পরেই বিছানা থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে নিলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা নাক টেনে ঘুমাচ্ছে। আসলে মানুষটা আজকে ভীষণ ক্লান্ত, তাই আর কিছু বললাম না আমি। ভাই আমার রুমে আসলো, বলল আপু একটা দারুণ খবর আছে রে। বললাম কি খবর ভাই? সে বলল আপু জানিস তোর স্বামীর বউ নাকি কখনো মা হতে পারবে না। কিছুটা অবাক হয়ে বললাম তোকে এই কথা কে বলল ভাই? সে বলল আমি আজ ওদের বাড়ির ওদিকে কোনো একটা কারণে গিয়েছিলাম, সেখানেই শুনেছি। তোর শাশুড়ি কি বলে জানিস? বলে তোর অভিশাপের কারণেই নাকি এমনটা হয়েছে। এমন সময় মা রুমে আসলো, তিনিও সব শুনলেন। আমি বলে উঠলাম এমনটা তো হওয়ার কথা নয়, অপরাধ করলো একজন আর সাজা পাবে আরেকজন। মা বলল তার কারণেই তো সংসার নষ্ট হয়ে গেছে, ওর এমনটা হওয়াটাই তো স্বাভাবিক। বললাম ওভাবে বলো না মা। মা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর তো, যার জন্য তোর সব শেষ হয়ে গেছে তার জন্য অত দরদ কিসের তোর? মা বিড়বিড় করতে করতে চলে গেল। মাকে কিভাবে বোঝাই, লোকটা আমাকে একটা সময় খুব ভালোবাসতো। চোখ জোড়া ভিজে গেছে পুরনো দিনের কথা ভেবে। বাহিরে মার বাবা কথা বলতেছে, তাদের কথা আমি কিছুটা শুনলাম। যা শুনলাম তাতে মনে হলো আজকে যে ঘটক সাহেব আসছিল মা তারই কথা বাবাকে বলতেছে। মা বাবাকে বলতেছে ছেলের বংশ ভালো, ছেলে প্রফেসর, বউ নাকি অন্য ছেলের সাথে চলে গেছে, বাচ্চা কাচ্চা কিছু নাই, আর বয়সও নাকি খুব বেশি নয়। বাবা বলতেছে দেখি ও চাকরির কি হয়। মা বলতে চাকরি হয় হবে, না হলে নাই। ওর মুখের দিকে তাকালে আমি থাকতে পারি না, হাসি খুশি মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে। এ কথা বলে মা হু হু করে কেঁদে উঠলেন। ঘর থেকে মায়ের কথা শুনে আমারও চোখ সিকসিক করে উঠল। বাবার কিছু বলল না, শুধু বলল আমিও আমার মেয়ের কষ্ট বুঝি। এই বয়সে সে এত বড় দুঃখ মনের মধ্যে রেখেও এগিয়ে যাচ্ছে, ওকে এগোতে দাও। বাবার কথা শুনলে মনের মধ্যে সাহস পাই। রাতটা কোনো রকম কাটিয়ে গেল। সকালে বাবা আমায় ডাকলেন, কাছে গেলাম। বাবা বলল মা কালকে তোর মায়ের কথা শুনেছিস তুই? বললাম হ্যাঁ বাবা, সব কথা শুনেছি। বাবা তুমি যা বলবে সেটাই হবে। আমি চাই আমার জীবনটা তুমি আবার নতুন করে গুছিয়ে দাও বাবা। আমার মুখের দিকে তাকিয়ে আছেন। বললাম বাবা আমি তোমার ডিভোর্সি মেয়ে, কিন্তু সমাজে তুমি যেন মাথা উঁচু করে বলতে পারো তোমার মেয়ে বিপথে যায়নি। বাবা আমার কথা শুনে আমার মাথাটা তার বুকের সাথে লাগিয়ে নিয়ে বললেন তোর পরিশ্রম আমার জন্য সম্মানের মা, তুই পারবি এটা আমি জানি। বাবা আমাকে বলল তুই সামনে এগিয়ে যা, আমি পিছনে আছি। বাবার কথায় আমি বারবার যেন প্রাণ ফিরে পাই। বেশ কিছুদিন চলে গেল। বাবা যেন আমার বন্ধুর মতো হয়ে গেছে। বলেও আমার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে না। এখন উদ্দেশ্য শুধু ভালো কিছু করার। আজ আমার ডিগ্রি পরীক্ষার রেজাল্ট বের হবে, এরপরে আমার চাকরির রেজাল্ট হবে। বাবা মা সকাল থেকেই আমার জন্য চিন্তিত। আমারও খুব চিন্তা হচ্ছে, জানি না কি হবে। বেলা যতই গড়িয়ে যাচ্ছে ভয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। মা এক গ্লাস শরবত এনে বলছে এটা খেয়ে নে মা, মুখ শুকিয়ে গেছে তোর। দুপুর হয়ে গেল, এখন রেজাল্ট দিবে। বাবা কলেজে দপ্তরিকে ফোন দিলেন রেজাল্ট শিট দেখার জন্য। দেখলাম বাবা হাসতেছে আর চোখ দিয়ে জল পড়ছে। বাবার পাশে আমিও বসলাম। বাবা আমাকে জড়িয়ে ধরে বলল মারে তুই ভালো রেজাল্ট করেছিস। মারে শুধু হইসই পড়ে গেল। সংসার টিকাতে পারলো না কেমন মেয়ে, তারাই আজকে এসে প্রশংসা করতেছে। মা কিছু বলতে চাইলেও বাবা মাকে থামিয়ে দিলেন। বাবা বাইকে বাজারে পাঠিয়ে মিষ্টি আনিয়েছেন, এখন তিনি নিজ হাতে সেগুলো বিতরণ করতেছেন। তাদের মুখে হাসি দেখে মনে হলো যদি আমি চাকরিটা পেতাম তাহলে বাবা মা হয়তো আরও বেশি খুশি হতো। আশেপাশের মানুষগুলোও কত পরিবর্তন হয়ে গেছে। সেদিন যখন স্বামী তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, সেদিন সবাই বলেছিল এই মেয়ের সাথে আমাদের মেয়েরা মিশলে নাকি তারাও খারাপ হবে, অথচ আজ বলছে তাকে দেখে অন্য মেয়েদের শিক্ষা নিতে হবে। শুধু বললাম আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, শিক্ষা নিতে হলে আমার বাবা মায়ের কাছে নিন। বাবা মাকে যদি বন্ধু বানানো যায় তাহলে পৃথিবীতে এর চেয়ে ভালো কিছু হয় না। সবাই আমার দিকে তাকিয়ে আছে, বাবা মায়ের চোখে পানি। বাবা আমার পাশে বসে বললেন তুই আমার সেরা মেয়ে মা। বললাম বাবা তোমরা আমার জীবনেও সেরা, সেই লক্ষ্যে তুমি তোমার ইচ্ছে মতো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। বাবা তুমি আমার চোখের সেরা। সবাই আমার কথা শুনে নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেউ বলছে সত্যি আমরা তোকে চিনতে পারিনি, তুই যদি খারাপ হতিস তবে অনেক আগেই তুই অন্যায় কিছু করতে পারতিস। বাবা সবার সামনে আমার মাথায় চুমু খেলো, বুক ফুলিয়ে বলল আমি মেয়েকে সে শিক্ষা দেইনি যে সে আমার মুখে চুনকালি লাগাবে। একে একে সবাই চলে গেল। বাবা মা দুজনের চোখেই পানি। তাদের বললাম তোমরা কেন কাঁদছো? বাবা বলল একদিন বলছিলাম না মা, যারা তোকে ঘৃণা করতেছে একদিন তারাই তোর প্রশংসা করবে। বাবার কথা শুনে মা আঁচল দিয়ে তার চোখ মুছলেন।
রাত হয়ে গেল। আমার রুমে ভাই আর আমি বসে গল্প করতেছি। কথা প্রসঙ্গে ভাই বলল, আপু তুই কি আর বিয়ে করবি না? হেসে দিয়ে বললাম, কেন ভাই? আমাকে তাড়াতে কি তুই এত ব্যস্ত হয়ে গেছিস কেন? ভাই আমতা আমতা করে বলল, এভাবে কেন বলছিস আপু? তোকে আমি খুব ভালোবাসি। ওর মুখের দিকে তাকালাম, দেখলাম অভিমানে ছোট্ট ছেলেটার মুখটা ছেয়ে গেছে। ভাইকে কাছে টেনে নিয়ে বললাম, মন খারাপ করলি কেন? আমাকে তুই ভালোবাসিস, তাহলে মন খারাপ কেন করিস ভাই? ভাই বলল, তোর বিয়ে হলেও আমি তোকে যেতে দিব না দেখিস। মা এসে বলল, ভাই বোন গল্প ছাড়ো, এবার এসে খেয়ে যাও তো। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজ আর খুশিতে আমার চোখে ঘুমই আসছে না। সবচেয়ে ভালো লাগতেছে প্রতিবেশীদের আমাকে নিয়ে প্রশংসা করায়। আজ মনে হলো জীবন থেকে আমার একটা কালো ছায়া নেমে গেছে। সকাল হলো, বাবার রুমে গেলাম, দেখে বাবা শুয়ে আছেন। একটু শরীরে টোকা দিতে বাবা জেগে গেল। বলল, কিরে মা, এত সকালে জেগে গেলি, আবার আমাকেও জাগালি যে? হেসে উঠে বাবাকে বললাম, তোমাকে সকালে উঠেই খুব দেখতে ইচ্ছে হচ্ছিল বাবা। বাবা হেসে উঠে বলল, তাই এই বুড়ো ছেলেটাকে এত দেখার কি আছে মা? মা বলল, অনেকদিন পর তোকে এত খুশি দেখলাম, তুই এরকমই থাক মা। কথা বলতে বলতে বাবার মোবাইলটা বেজে উঠল। বাবার রিসিভ করতেই কল ওপাশ থেকে কেউ বলে উঠল, আপনার মেয়েকে ছেলেপক্ষ দেখতে যাবে। বাবা বলল, কে আপনি? ওপাশ থেকে লোকটা বলল, আমি ঘটক। বাবা আসতে নিষেধ করলো, আর ফোনটাও কেটে দিল। বাবা মাকে বলল, আমি ওর বিয়ে আরও কিছুদিন পর দিব, এখন না, আগেও চাকরির রেজাল্ট দেখি তারপর। মা শুধু বাবাকে বলল, তারপরও একটা বার যদি দেখে আসতে তাহলে ভালো হতো। সেদিন ঘটক বলল, ছেলেটা নাকি প্রফেসর। বাবা নেই, মা আছে, কিন্তু তিনিও বয়স্ক। বাবা মায়ের কথায় কিছুটা স্তম্ভিত হয়ে বলল, ঠিক আছে দেখব, কিন্তু আমার মেয়ের কিছু একটা হওয়ার পর। আগে ওকে নিজের পায়ে দাঁড় করাবো, তারপর। আর এই ভুল আমি করব না। আমি সেখানে বসে বসে তাদের কথা শুনলাম। মাকে বললাম, মা আমিও বাবার সাথে একমত। মা মুখ কালো করেই বলল, সেটা তো জানি, তুই তো শুধু তোর বাপেরই মেয়ে। আমার আমার কে তুই? বাবা হু হু করে হেসে বলল, এমন করে কেন বলছো? তুমি কি চাও না আমাদের মেয়েটা সুখে থাকুক? তারা ঝগড়া করতেছে আর আমি রুমে চলে আসলাম। দিনটা চলে গেল, রাত হয়ে আসলো। খুব চিন্তা হচ্ছে, কিছুদিনের মধ্যে আমার রেজাল্ট হবে। জানি না কি হবে, আদৌ আমি পারবো কি না। পরদিন সকালবেলা উদাসীনী মন নিয়ে বাহিরে বসে আছি। মাঝে মাঝে মনটা খারাপ থাকে, আজও তাই হচ্ছে। দূরে এক মহিলাকে দেখতে পাচ্ছি, আমার দিকেই আসছেন। দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না কে ওটা। যখন কাছে আসলো, তাকে দেখে খুশিতে আমার চোখে জল চলে আসে। তিনি আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। ইনি সে ভাবি, যিনি আমার তালাকের সময় নিজের বাড়িতে নিয়ে গিয়ে অনেক আদর যত্নে নিজ হাতে খাবার খাইয়ে থাকতে দিয়েছিলেন। মায়ের মতো সে মানুষটাকে অনেক দিন পরে দেখলাম আজ। আমাকে ভাবি জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন আর বলতেছেন, কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। জানিস, কাল থেকে তোর কথা আমার খুব মনে পড়ছিল। সারা রাত ঘুমাতে পারিনি, তাই সকাল হতে আমি ছুটে আসলাম তোদের বাড়িতে। ভাবিকে আমি কেমন আছি না আছি সব খুলে বললাম। ভাবি খুশি হয়ে আমাকে আবারও জড়িয়ে ধরে বলল, যাক, শুনে খুব শান্তি পেলাম রে। এমন সময় বাবা আসলো। বাবা ভাবিকে চিনত, তাই তাকে আর যেতে দিলেন না। বললেন, মা তুমি আজকে থেকে যাও। মা আসলো, মা তাকে দেখে আবেগে কেঁদেই উঠল। বাবা ভাইকে বাজারে পাঠালেন বাজার করে নিয়ে আসার জন্য। ভাবিকে আমি আমার রুমে নিয়ে আসলাম। তারপর ভাবিকে ওদের ব্যাপারে জিজ্ঞেস করলাম। ভাবি বলল, আছে মোটামুটি ভালো, কিন্তু জানিস তোর শাশুড়ি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুই কি ছিলি? বললাম, কেন ভাবি? সে তাদের খুব প্রিয় ছিল। ভাবি হেসে বলল, ডাইনি বুড়ি প্রতিদিন ঝগড়া না করলে খেতে পারে না। বুড়ি সেদিন আমাকে তার দুঃখের কথা জানালো। আমি খুব আগ্রহ নিয়েই বললাম, ভাবি আপনি কি বললেন? ভাবি হেসে উঠে বলল, দূর পাগলি, আমি আর কি বলবো। বললাম, চাচি আসল সোনা ছেড়ে নকল সোনা নিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। নকল সোনার গুণ তো এমন হবেই। বলেই ভাবি হাসলেন। ভাবির মুখের দিকে তাকিয়ে আছি আমি। ভাবি আমার থুতনি টেনে বললেন, পাগলি, এখন তুই আবার তোর নতুন জীবন শুরু কর। বললাম, বাবা আমার জীবনে নতুন করে আসার আলো দেখিয়েছে, তাই বাবা যা করবে আমি তাতেই রাজি। ভাবি বললেন, তুই সত্যি খুব ভালো রে। দুপুরে খাওয়া দাওয়া করে ভাবি চলে যাওয়ার সময় বলল, তুই খুব সুখী হবি। এমন সুন্দর মনের মানুষ কখনো দুঃখে থাকতেই পারে না। ভাবি চলে গেল। ভাবি যাওয়ার দিকে আমি চেয়ে আসি। মা বলল, কী রে মা, তুই কি খাবি না? মায়ের বুকে মাথা রাখলাম আর বললাম, মা ওদের বিচার শুরু হয়ে গেছে। মা বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দুপুরে খেয়ে শুয়ে আসি আর ভাবছি, আমার চাকরিটা হবে তো? আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। মানুষটা লোভী ছিল, যার ফল সে পাচ্ছে। রাতে বাবা আসলো।
মা আবারও বাবাকে ওই ঘটকের কথা বলছে। আমি শুনলাম। মা বলল, ছেলে প্রফেসর, ছেলের কেউ নাই, আর এই বিশেষ করে সে অবিবাহিত। বাবা মারা গেছে অনেক আগে, মা কিছুদিন আগেই মারা গেছে। বাবা বলল আমাদের মেয়ে ডিভোর্স হওয়া তাকে এটা জানিয়েছে। মা বলল জানি না, কিন্তু তারা আসতে চেয়েছে। বাবা মাকে বলল, দেখো, আমিও চাই আমার মেয়ের মুখে আবারও হাসি ফুটুক, সে সুখী হোক। মা বলছে, আমি ওর মুখের দিকে তাকাতে পারি না, একমাত্র তুমি ওর পাশে বন্ধুর মতো আসো জন্যই মেয়েটা একটু ভালো আছে। বাবা চুপ করেই আছেন। মনে হলো বাবা একটু একটু করে রাজি হচ্ছে। 2 দিন চলে গেল। হঠাৎই সে ঘটক এসে বলে গেল ছেলে আর তার একমাত্র বড় বোন আমাকে দেখতে আসবে। শুনে আমি আকাশ থেকে যেন পড়ে গেলাম। কি হবে এখন? এত তাড়াহুড়ো কেন শুরু হলো? বাবা ভাইকে বাজারে পাঠালেন। মা ঘর পরিষ্কার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দুপুর হয়ে আসলো, তারা বাড়িতে এখন আসবে। আমার খুব ইতস্ত লাগতেছে। তারা এসেই গেল। আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। মাথা নিচু করে তাদের সামনে বসে আছি। জানি না কি হবে, হয়তো ডিভোর্সের জন্য অপমানিত হতে হবে, কিন্তু আমার বাবার সম্মান আমি রাখবো, তিনি যেন অসম্মানিত না হন। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল, যদিও সেটা কেউ দেখেনি। আমি মাথা নিচু করে আছি। বাবা ছেলের সাথে কথা বলতেছে। হঠাৎই কেউ বলে উঠল, কিরে, একটু গোমটাটা তোল, আমার ভাইকে তোর মুখটা দেখা। আমি চমকে উঠলাম। এত পরিচিত গলা। আমি মুখ তুলে তাকালাম, আর মুখ তুলে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আমার সামনে ভাবি বসে আছেন। বললাম, ভাবি আপনি এখানে কিভাবে? ভাবি মিটি মিটি হাসলো। বললাম, ভাবি আপনি কেন এসেছেন? ভাবি বলল, পাগলি, যার সাথে তোর বিয়ের কথা হচ্ছে সে তো আমারই ছোট ভাই। মাথা নিচু করেই আমি বললাম, ভাবি আপনি তো সবই জানেন, আর জেনে শুনে এত বড় ভুল কেন করলেন? ভাবি বলল, আমি আমার ভাইকে সুখী দেখতে চাই। বাপ মা মরা ছেলেটার সংসারটা আনন্দে ভরে উঠুক, আর আমি ভাইকে সবটা জানিয়েছি, ও জেনে শুনেই এসেছে। তারপর ভাবির ভাইয়ের দিকে তাকালাম। খুবই সিমসাম গড়নের একটা মানুষ, গম্ভীর হয়ে বসে আছেন। ভাবি তাকে জিজ্ঞেস করলো, কি রে ভাই, তোর মেয়েকে পছন্দ হয়েছে? কিছু বলল না, শুধু মিটিমিটি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ভাবি বলল, যাক, তাহলে ভালোই হলো। এরপর বাবা ছেলের নাম জিজ্ঞেস করলো। তিনি বললেন রাকিব হাসান। বিশেষ আর কিছু বললেন না। ভাবিকে বললাম, তাহলে কয়েকদিন আগে ঘটককে আপনি পাঠিয়েছেন? ভাবি হেসে বলল, হ্যাঁ, আর যখন দেখলাম তোদের সম্মতি কম তখন আমি নিজেই আসলাম। ভাবি আমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি, দেখিস তুই খুব সুখী হবি। রাকিব সাহেব শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল, কিছু বলেনি। তারা চলে যাওয়ার পর বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, জানিস তো মা, যার কেউ থাকে না আল্লাহ তার সাথেই থাকেন। বাবা মাকে বলল, দেখলে, আমার মা সতী নারীর জন্যই তাকে অবিবাহিত ছেলেই পছন্দ করলো। মা আমার কপালে চুমু খেলেন। দিনটা কোনো রকমে পার হলো। রাতে শুয়ে শুয়ে চিন্তা হচ্ছিল, আবার বিয়ে করলে যে কি হবে জানি না, তবে বাবা মায়ের খুশির জন্য আমি সব করতে পারি। তাদের খুশিই আমার খুশি। ঘুমিয়ে গেলাম। সকাল হলো। মনটা খুবই খারাপ। সবেমাত্র মনটা শক্ত হলো, আর তাতে আবার বিয়ের প্রস্তাব আসলো। বাবা এসে পাশে বসে বলল, মা তুই চিন্তা করিস না, আমার বিশ্বাস মেয়েটা যেমন তোকে ভালোবাসে রাখিব তোকে খুবই যত্ন রাখবে। বললাম, কিন্তু বাবা। বাবা বলল, কোনো চিন্তা নয় মা, তুই সুখী হবি। আমার মা এবার ভালো থাকবে। পাশের বাড়ির কয়েকজন মহিলা আমার বিয়ের কথা শুনলো, যেই না শুনলো ছেলে অবিবাহিত। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সতীন। এটা গল্পের প্রথম অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে।